নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি প্রাইমারি স্কুল টিচার স্ক্যামের দ্বিতীয় তথা শেষ ভাগ। 2013 সালের জানুয়ারি মাসে দিল্লির এক আদালতে এক প্রাক্তন মন্ত্রী বিচারপতিকে অনুরোধ করেন যে তার বিরুদ্ধে তোলা অভিযোগ বিরোধীদের করা চক্রান্ত, আর উনি আপিল করেন যে সব দিক বিবেচনা করে যেন রায় শোনানো হয়। বিচারপতি বলেন এই ব্যাপারটি ভেবে দেখা হবে, আর উনি রায়ের দিন ধার্য করেন। বিষয়টি ছিল প্রাইমারি স্কুল টিচার স্ক্যামের। রাজ্যের সরকারি স্কুলে 2200 জন টিচার রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত। মামলাটি শুরু হয় শিক্ষা দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিকের রিট অ্যাপ্লিকেশন থেকে, যিনি নিজেকে হুইসেল ব্লোয়ার বলতেন। ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের ডিরেক্টর রাকেশ মোহন 2003 সালের নভেম্বর মাসে আদালতে দাবি করেন যে রাজ্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি বসিয়ে তাকে হেনস্থা করছে। কারণ 3 বছর আগে অর্থাৎ 2000 সালে রাকেশ মোহন প্রাইমারি স্কুল টিচারদের সরকারি স্কুলে রিক্রুটমেন্টের ফেক লিস্ট প্রকাশ করার সরকারি আদেশ মানতে অস্বীকার করেছিলেন। রাকেশ মোহন আদালতে একটা লিস্ট পেশ করেন, রেজাল্ট লিস্ট এ, যেটা তিনি ফেক বলে দাবি করেন। আর উনি বলেন যে আসল রেজাল্ট লিস্ট অর্থাৎ জেনুইন লিস্ট বি 2000 সালের 16 সেপ্টেম্বর তিনি প্রকাশ করেছিলেন। আদালত এই মামলার তদন্তভার একটি ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেয়। ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য হলো এটা জানা যে রাকেশ মোহন সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা সত্যি কিনা। তাদের কাছে ফেক রেজাল্ট এ ছিল, যেটা রাকেশ মোহন কোর্টে জমা করেছিলেন। এখন ওনারা লিস্ট বি এর ব্যাপারে খোঁজ নিতে শুরু করেন, যেটা 2000 সালের 16 সেপ্টেম্বর রাকেশ প্রকাশ করেছিলেন। আর তার মতে এই বি লিস্ট জেনুইন ছিল। ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের হার্ড ডিস্ক থেকে ইনভেস্টিগেশন এজেন্সি সেই সো কল্ড জেনুইন লিস্ট বি এর সফট কপি পায়। অ্যানালিসিসের জন্য হার্ড ডিস্কটি এফএসএল এ পাঠানো হয়। রাকেশ মোহন ইনভেস্টিগেশন এজেন্সিকে জানান যে তাকে এই ফেক লিস্ট এ অফিসার ইনচার্জ ব্রিজেশ্বর লাল এবং পার্সোনাল কনসালটেন্ট কমলেশ্বর সিং দিয়েছিলেন। ব্রিজেশ্বর লাল এবং কমলেশ্বর সিং রাকেশের দাবি শুধু নস্যাৎ করলেন না, এমনকি ইনভেস্টিগেশন এজেন্সিকে জানালেন যে এই লিস্ট এর কোনো অস্তিত্বই নেই। এটাকে তারা রাকেশ মোহনের পাগলামি বলে দাবি করেন। তখন ইনভেস্টিগেশন এজেন্সি ফেক লিস্ট এ তে দেওয়া রেজাল্টের সঙ্গে জেনুইন লিস্ট বি এর রেজাল্ট ট্যালি করে, যাতে তারা জালিয়াতিটা ধরতে পারে। দুটো লিস্ট পরীক্ষা করার পর তারা এটা দেখে অবাক হয়ে যান যে এ লিস্ট যাকে রাকেশ মোহন ফেক বলেছেন সেটা জেনুইন মনে হচ্ছে, আর বি লিস্ট যেটা প্রকাশ করা হয়েছিল সেটা ফেক। ইতিমধ্যে এফএসএল এর অ্যানালিসিস ইনভেস্টিগেটরদের হাতে চলে আসে, আর সত্যিটা সামনে চলে আসে। বি লিস্টটি 2000 সালের সেপ্টেম্বরে তৈরি হয়, যখন কিনা আসল লিস্টটি 1999 সালের ডিসেম্বর মাসে তৈরি হয়ে গিয়েছিল। এই এ লিস্টটাই কি জেনুইন লিস্ট ছিল? রাকেশ মোহন কি কোনো ষড়যন্ত্র করছিলেন, নাকি কারো ষড়যন্ত্র আড়াল করার চেষ্টা করছিলেন, মিথ্যা অভিযোগ করছিলেন? ইনভেস্টিগেশন টিম সেই দপ্তরে গেল যারা 2200 জন টিচারকে রিক্রুটমেন্টের জন্য লিস্ট বি প্রকাশ করেছিল। দপ্তর এটা মানল যে তারা 2000 সালের অক্টোবরে খবরের কাগজের মাধ্যমে লিস্ট বি প্রকাশ করেছিল, আর এও বলল যে রাকেশ মোহনের দপ্তরের কর্মী দেবেন্দ্র সিং 2000 সালের 28 অগস্ট ক্যান্ডিডেট লিস্ট নিয়ে গিয়েছিল আরও একবার ক্রস ভেরিফাই করার জন্য। ইনভেস্টিগেশন টিম দোটানায় পড়ে গেল। এটা বোঝা যাচ্ছিল যে এ লিস্ট তৈরি হয়েছিল বি লিস্ট তৈরি হওয়ার আগেই। যখন সুপারিনটেন্ডেন্ট দেবেন্দ্র সিংকে চাপ দেওয়া হয়, তখন উনি স্বীকার করেন আসল রেজাল্ট 1999 সালের ডিসেম্বরেই তৈরি হয়ে গিয়েছিল, আর সেটা তৈরি করেছিল আরএনএস কম্পিউটার নামের একটা এজেন্সি। যখন ইনভেস্টিগেশন এজেন্সি আরএনএস কম্পিউটারে গিয়ে উপস্থিত হয়, তখন জানা যায় যে তারা এ লিস্ট 1999 সালের ডিসেম্বরে কম্পাইল করেছিল আর ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনে পাঠিয়ে দিয়েছিল, যা তদানীন্তন ডিরেক্টর ছিলেন মনোহর পাণ্ডে। ইনভেস্টিগেশন টিম এটাও জানতে পারে যে আদর্শবাদী আইএএস অফিসার মনোহর পাণ্ডেকে 2000 সালের এপ্রিল মাসে বদলি করে দেওয়া হয়, আর তার জায়গায় আইএএস অফিসার গীতা সিকান্তকে বসানো হয়। 4 মাসের মধ্যেই অর্থাৎ 2000 সালের জুলাই মাসেই গীতা সিকান্তকেও বদলি করে দেওয়া হয়, আর সেখানে রাকেশ মোহনকে বসানো হয়। তারপর মনোহর পাণ্ডে তদন্তকারীদের সামনে এক বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন যে এ লিস্ট জেনুইন আর বি লিস্ট ফেক। তিনি আরও জানান যে এ লিস্ট রিলিজ করার জন্য তিনি রিকমেন্ড করেছিলেন, কিন্তু সেটা হওয়ার আগেই তাকে বদলি করা হয়। পরে সেটা কেন রিলিজ হয়নি সেই প্রশ্ন করা হলে তিনি এর উত্তর গীতা সিকান্দের কাছে জিজ্ঞাসা করতে বলেন। ইনভেস্টিগেশন টিম গীতা সিকান্দের কাছে যায়। গীতা সিকান্দ এ লিস্টকেই জেনুইন বলেন। আরও বলেন যে ব্রিজেশ্বর লাল আর কমলেশ্বর সিং লিস্ট পরিবর্তনের জন্য তার উপর চাপ দিচ্ছিল। যখন তিনি এই কাজ করতে অস্বীকার করেন, তখন সেখানে সংসদ সদস্য রামকুমার সাইনি মিটিংয়ে আসেন, আর তিনি পরিষ্কার জানান যে সরকার লিস্টে পরিবর্তন করে নতুন লিস্ট জারি করতে চাইছে। এবার তারপর রামকুমার সেনী, মেম্বার অফ পার্লামেন্ট, শ্রী বি এন সেনের ভাইপো, উনি লিস্ট পাল্টাতে চাইছিলেন, কিন্তু সাধারণ বিষয়, সরকারের অনুমতি ছাড়া এটা সম্ভব ছিল না। স্যার, এই কেসের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
কিন্তু এরই মধ্যে আমাদের সামনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। মিস্টার রাকেশ মোহন যে দাবি করেছেন আদালতে যে তার মতে এই লিস্টটা ফেক। স্যার আসলে ওই লিস্টটাই জেনুইন, আর আমাদের পুরো বিশ্বাস যে বি লিস্টকে উনি জেনুইন বলছেন, ওই লিস্টটাই ফেক। উনি তাহলে আদালত আর ভিজিলেন্স ডিপার্টমেন্টকে কেন হয়রান করছেন? স্যার এই কেসটা যা দেখা যাচ্ছে এবং যা দেখানো হচ্ছে, এটা তার চেয়ে বড় একটা স্ক্যাম। আর এই পুরো স্ক্যামের মধ্যে রাকেশ মোহনের কি উদ্দেশ্য সেটা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু উনিও ধোয়া তুলসী পাতা নন, এমনকি কোনো হুইসেল ব্লোয়ারও নন। স্যার আমাদের সম্পূর্ণ বিশ্বাস যে রাকেশ মোহন নিজেও এই চক্রান্তের সঙ্গে সম্পূর্ণ জড়িত। স্যার এটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব মনে হচ্ছে। আপনি কি সন্দেহ করছেন যে ওপর মহল এর সঙ্গে জড়িত রয়েছে? হ্যাঁ স্যার, রামকুমার সেনি, মেম্বার অফ পার্লামেন্ট। আর যদি তদন্ত আরেকটু গভীরে যায় তাহলে হতে পারে স্যার যে শ্রী বি এন সেনিও এই চক্রান্তের সঙ্গে জড়িত। চার্জশিট ফাইল করবার জন্য আমাদের আরেকটু সময় দরকার স্যার। আপনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। মিস্টার মোহন, আপনি বলছেন যে এই লিস্টটা ফেক। একদম মিথ্যে। বরং বি লিস্ট, যেটাকে আপনি শুরু থেকে জেনুইন বলছেন, সেটা ফেক, ওটাকেই ম্যানিপুলেটেড করা হয়েছে। এটা হতেই পারে না। আমি যা বলেছি সত্যি বলেছি। আপনি নিজেই বলেছেন মিস্টার মোহন যে আপনি 2000 সালের 16 সেপ্টেম্বর সিল বন্ধ আলমারি খুলে সেটা থেকে আসল লিস্ট মানে বি লিস্ট সেটাকে রিলিজ করেছেন। আমি ঠিক বলছি তো? একদম মিথ্যে বলছেন। সিল বন্ধ আলমারি, যেটাকে আপনি ডিরেক্টর হওয়ার আগেই গীতা দেবী অলরেডি সিল করে রেখেছিলেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে আসলে হয়েছিল ওটা কি। 16 সেপ্টেম্বর 2000 সালের আগে ওটাকে বিকৃত করা হয়েছিল। খুব সাবধানে আপনি আলমারিকে ডিসিল করেছিলেন। ওটা থেকে অরিজিনাল এ লিস্টটা বার করে সেটাকে ফেক বি লিস্টের সঙ্গে পাল্টে দিয়েছিলেন। তারপর সবার সামনে আপনি আবার সেটাকে ডিসিল করার নাটক করেন, আর সেই ফেক বি লিস্টটাকে আপনি রিলিজ করে দেন। না না, আপনি ভুল বলছেন। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনার নিজেরই দাবি মিস্টার মোহন যে অরিজিনাল লিস্ট আলমারিতে সিল বন্ধ অবস্থায় ছিল, সেই লিস্ট যেটা ডিসেম্বর 1999 সালে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, রেজাল্টস আমার জয়েন করবার আগেই বানানো হয়েছিল। আপনি জয়েন করার অনেক আগেই রেজাল্ট তৈরি হয়ে গিয়েছিল আর সিলও করা হয়েছিল। সেই রেজাল্ট, সেই এ লিস্ট, যেটাকে ডিসেম্বর 1999 সালে আরএনএস কম্পিউটার কম্পাইল করেছিল, যেটাকে খুব চালাকের সঙ্গে আপনি সেপ্টেম্বর 2000 সালে বি লিস্ট, যেটা কিনা ফেক, ওটার সঙ্গে পাল্টে দিয়েছিলেন, যেটাকে এসএলএল কম্পিউটার সেপ্টেম্বর 2000 সালে বানিয়েছিল। আপনি আদালত এবং আমাদের সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন মিস্টার মোহন। আপনিও সেই চক্রান্তের সমান অংশীদার যারা এই লিস্টটাকে পাল্টাতে চেয়েছিল। ব্যাপারটা খুব পরিষ্কার। 2200 টিচার্স, আপনার আগে গীতা দেবীকেও এই কাজ করতে বলা হয়েছিল, ওনাকে ঘুষ দেওয়া হয়েছিল। যখন উনি মানা করলেন তখন ওনাকে বদলি করে দেওয়া হলো, আর তারপর আপনাকে ডাকা হলো সেই কাজ করবার জন্য, যেটা তখনও পর্যন্ত হয়নি। চিন্তা করবেন না মিস্টার মোহন, আমাদের কাছে অনেক প্রমাণ আছে। আগে হ্যাঁ, আমি ট্রান্সফার চেয়েছিলাম, কারণ ওনারা যা চাইছিলেন আমি তা পারবো না। বিজয় সল্লাল, কমলেশ সিং আর রামকুমার সেইনির সাথে দেখা করার পরের দিনই আমাকে ঘুষ দিতে চাইছিল। সরি স্যার, আপনার কথায় আমি লিস্ট বদলাতে পারবো না। এটা অন্যায়, আইন বিরুদ্ধ। আমিও কোনো চক্রান্তের মধ্যে থাকতে চাই না। আর আমিও। সরি। আমি সব সামলে নেব। হ্যালো।
গীতা দেবী, সরকারের আদেশটা না মেনে আপনি ঠিক করছেন না। এটা তো রাজ্যের মানুষের বিপক্ষে একটা চক্রান্ত। আমি কোনো চক্রান্তের অংশীদার হতে চাই না। দেখুন, এতে আপনারই লাভ আছে। তাহলে আপনাকে সোজাসুজি জিনিসটা বলি, 4%। একটু ভাবুন, হিসেব করুন। আমি আমার আদর্শকে বিক্রি করতে পারবো না। আমি ডিটেলে এই রিক্রুটমেন্ট স্কিমটাকে বুঝেছি, আর বুঝলাম যে এর পুরো জিনিসটাই জালিয়াতির জন্য করা হয়েছে। আই এম সরি, কিন্তু আমি এটা কিছুতেই করতে পারবো না। গীতা দেবী, আমি একটা বিষয় জানতে চাইছি, এটা আমাকে অনেকক্ষণ থেকে ভাবাচ্ছে। যতটুকু আমি জানি, টিচার্স রিক্রুটমেন্টের দায়িত্ব সার্ভিস সিলেকশন কমিটির কাছে থাকে, কিন্তু এই ক্ষেত্রে এই দায়িত্ব ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনকে কেন দেওয়া হলো? জালিয়াতিটা এখান থেকেই তো শুরু। সেপ্টেম্বর 1999 থেকে, যখন রিক্রুটমেন্টগুলো ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের হাতে তুলে দেওয়া হয়েছিল। প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাদের সম্মান দিয়ে যারা বুদ্ধির বিকাশ ঘটান, ভবিষ্যতের আর্কিটেক্ট। নর্থ ইন্ডিয়ার একটি রাজ্যে 1999 সালের সেপ্টেম্বর মাসে একটা হাই লেভেল মিটিংয়ে এই স্ক্যামের ষড়যন্ত্র করা হয়। আমাদের সবাইকে জনতার কথা মাথায় রাখতে হবে। আমাদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, আমি এটা জোর দিয়ে বলতে পারি যে আমাদের রাজ্যে শিক্ষকদের বড়ই অভাব। আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। রাজ্যের 22টা ডিস্ট্রিক্টে প্রায় 2200 টিচার কম আছে। আমি মনে করি এতদিন পর্যন্ত যে সংস্থা সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করে এসেছিল, তারা এত পরিমাণে শিক্ষক নিযুক্ত করতে পারবে না। আর শিক্ষকদের নিযুক্ত করতে যাতে দেরি না হয়, এর জন্য আমার প্রস্তাব হচ্ছে এই পুরো পদ্ধতিকে ডিসেন্ট্রালাইজ করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে দেওয়া হোক। প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিটি প্রার্থীদের বাছাই করবে, ইন্টারভিউ নেবে আর তারপর সিলেক্ট করবে। আমার প্রস্তাব হলো এটাই, প্রাইমারি স্কুল টিচারের রিক্রুটমেন্টটা নির্দিষ্টভাবে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের হাতে তুলে দেওয়া হোক, যাতে করে সরকারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত টিচারদের খামতিটা তাড়াতাড়ি পূরণ করা যাবে। এর ফলে প্রভাবশালী শাসন ক্ষমতা এক ধাপ এগিয়ে যাবে। এই প্রস্তাবকে আমি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। আপনাদের বক্তব্য কি? বিজ্ঞাপন দেয়া হলো। ডিসেম্বর 1999-এর প্রথম আর দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউ হয়েছিল। মিস্টার মনোহর পান্ডে, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের কড়া নজরদারিতে রেজাল্ট তৈরি করা হয়েছিল, যেটা আরএনএস কম্পিউটার কম্পাইল করেছিল। আপনারা পেয়েওছিলেন। আর যখন আপনাকে বদলি করা হয়েছিল, তখন এই অরিজিনাল লিস্টটা আপনি সিল বন্ধ করে রেখেছিলেন, তাই না? আই মিন লিস্ট এ কে, রাইট? ইয়েস। দেবেন্দ্রবাবু, 5 মিটারের লাল কাপড় নিয়ে আসুন। হ্যাঁ ম্যাডাম। দেবেন্দ্রবাবু, হ্যাঁ, চাবি আপনার কাছে দিয়ে গেলাম। এই রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করে দেবেন, হ্যাঁ? আর আমার পরে যে ডিরেক্টর আসবেন তাকে ইনফর্ম করে দেবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমি যাব। হ্যাঁ। গীতা দেবী, আমার আপনার স্টেটমেন্ট দরকার। শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি তো এখানকার একজন ছোট কর্মচারী। কত ডাইরেক্টর আসে যায়, আমাদের কাজ তো শুধু সিনিয়রদের অর্ডার পালন করা। তাহলে বলুন মিস্টার দেবেন্দ্র, কোন কোন অর্ডার পালন করেছেন আপনি? মিস্টার মোহন, আপনি অরিজিনাল এই লিস্টটাকে পাল্টাতে কোনো খামতি রাখেননি। ভুল বুঝেছেন আপনি।
কেউ ভুল বুঝিয়েছে আপনাকে। দেখা যাক আপনি কতদিন সবাইকে বোকা বানাতে পারেন। মিস্টার দেবেন্দ্র সিং, আমি চাই আপনি আবার আমাদের সামনে বলুন যে গীতা দেবী যে আলমারিতে অরিজিনাল এই লিস্টটা সিল বন্ধ করে রেখেছিলেন সেটা কবে আর কিভাবে ভাঙা হয়েছিল, আর কিভাবে ওটাকে আবার সিল করা হয়েছিল, আর কি করে আবার সিল খোলার নাটক করা হয়েছিল। স্যার, এটাতে প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্টের রেজাল্ট আছে। আমি দেখতে চাই। চাবি কার কাছে? স্যার, আমার কাছে। এই নিন। আপনারা এক কাজ করুন, এই বান্ডিলগুলো নিয়ে স্টেট গেস্ট হাউসে যান, আমার অপেক্ষা করুন। ক্যান্ডিডেট লিস্টের সাথে ট্যালি করতে হবে। অলরাইট স্যার। মিস্টার মোহন, এই সমস্ত কিছু 25শে আগস্ট 2000 সালে হয়েছিল। কমিটির সামনে আপনার সিল খোলার নাটকের অনেক আগে। মিস্টার রাকেশ মোহন, আমি চাই এবার আপনি সব সত্যি কথা বলে ফেলুন। সত্যি বলতে কি সেই জন্যই আমি এই স্ক্যামটাকে সবার সামনে আনতে চেয়েছিলাম। অনেস্টলি আমার মনে হয় যে এই স্ক্যামে আপনিও সমানভাবে অংশীদার। এই জন্যে আপনার কাছ থেকে আমার অনেস্ট জবাব চাই। বি লিস্টটা কি ফেক ম্যানুপুলেটেড নয়, নাকি সরকারে বসা বেশ কিছু লোকের ইশারাতে আপনি সেই অরিজিনাল লিস্টটাকে পাল্টে দেননি? আমি 2000 সালের জুলাই মাসে ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের পদে নিযুক্ত হয়েছিলাম। জয়েন করবার পরের দিনই আমার প্রথম মিটিং বিএনসিনির সাথে ছিল। রাকেশ, আপনি জানেন কি করতে হবে? জানি। যে রেজাল্ট গীতা দেবী সিল করে রেখেছেন সেটা আলমারি থেকে বের করতে হবে। আপনি আলমারির পেছন দিকটা ভেঙে বার করতে পারেন। না না, তাতে কেউ সন্দেহ করতে পারে। তো তাহলে আপনি কি সাজেস্ট করেন? আমি খুব সাবধানে সিল খুলব, আবার বন্ধ করে রেখে দেব। কেউ কিচ্ছু জানতে পারবে না। রেজাল্ট পাল্টাতে ভুলবেন না। রেজাল্ট যেটা আমরা চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটা হতে হবে, কারণ ফলাফল তাড়াতাড়ি ঘোষণা করতে হবে। ইয়েস স্যার। এই ব্রজেশ্বর আর কমলেশ নতুন লিস্ট বানাতে সাহায্য করবে। পুরনো লিস্টটা বার করুন আর আমাদের পছন্দের নতুন লিস্ট বানান, আর ডিস্ট্রিক্ট কমিটিকে দিয়ে ব্যাক ডেটে সাইন করান। হয়ে যাবে। আর আপনি 25শে আগস্ট 2000 সালে অরিজিনাল লিস্ট বার করেছিলেন, মানে এই লিস্ট। তারপরে আপনি ফেক রেজাল্ট মানে বি লিস্ট সেখানে রেখেছিলেন। হ্যাঁ। আমি আরো একবার আলমারি সিলটা ভাঙি আর নতুন লিস্টটাকে 2000 সালের 16ই সেপ্টেম্বর রিলিজ করে দিই। অশ্বিনবাবু, নারায়ণবাবু, মনোজবাবু ও রাজেশবাবু, এটা আমি আপনাদের সামনে খুলতে চলেছি। আমি চাই না যে কেউ কোনোভাবে আমাকে দোষারোপ করুক। মিস্টার মোহন, লিস্টটা ফেক এই ব্যাপারে দেবেন্দ্র সিং এবং মিস্টার মুকেশ শাস্ত্রী আগে থেকে জানতেন।
কিন্তু বাকি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার যেমন ধরুন অশ্বিন হরজাই, মনোজ লালবানি, রাজেশ গুপ্তা, নারায়ণ খেমকা, ওনারাও কি জানতেন যে লিস্টটা ফেক? হ্যাঁ, ওনারা জানতেন। ওনারাই লিস্টটা তৈরি করেছিলেন আর সাইন করেছিলেন। একটা স্ক্যাম যা ষড়যন্ত্র 1999 সালে করা হয়েছিল, যেটা প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের দুজন ডিরেক্টর মনোহর পান্ডে আর গীতা সিকান্দের আমলে চেষ্টা সত্ত্বেও পরিণতি পায়নি, সেটা রাকেশ মোহন করেছিলেন। রাকেশ মোহন, যিনি প্রথমে হুইসেল ব্লোয়ার হিসাবে সামনে আসেন, কিন্তু পরে তদন্তে জানা যায় যে তিনিও এই অপরাধের সমান অংশীদার। আর অবাক করার বিষয় হলো, এডুকেশন ডিপার্টমেন্টের অনেক কর্মচারী এই বিষয়টা জানতেন আর এই স্ক্যামের সঙ্গে তারাও জড়িত ছিলেন। আমি কি করতে পারি? অর্ডার ওপর থেকে আসে, সরকার থেকে আসে। আমি ডিস্ট্রিক্টের হেড, আমাকে দিল্লিতে ডাকা হয়েছিল। স্যার, মানবো না তো কি করব? আর কোনো রাস্তা ছিল না, আমায় দিল্লিতে ডেকে পাঠালো। আমি বারণ করেছিলাম, কিন্তু আমাকে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। আর যখন বিষয়টা পরিবারের বিপদ হয়ে উঠল, তখন আমি বাধ্য হলাম, আমাকে দিল্লি যেতে হলো। দেখুন স্যার, আমি তো আমার কাজ চিরকাল সততার সঙ্গেই করে এসেছি। আমি তো একজন সাধারণ কর্মচারী, কিন্তু যখন ক্ষমতাশালী লোকের চাপ আসে, জীবনটাই যখন বিপদের সম্মুখীন হয়, প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আমাকে দিল্লিতে কেন ডেকে পাঠাচ্ছে। তারপর আমাকে যেতে হলো। মিস্টার মোহন, 2000 সালের 2রা সেপ্টেম্বর দিল্লির স্টেট গেস্ট হাউসে মিটিং করা হয়েছিল। হ্যাঁ, ওনারা এক্ষুনি আসবেন। আমাদের কেয়ারফুলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। সোজা আঙুলে যদি ঘি না বেরোয়, তাহলে আঙুল বাঁকাতে হবে। কিন্তু এই লিস্টটা তো 1999 ডিসেম্বরেই করা হয়েছে। নতুন লিস্ট বানাতে হবে। কেন? আপনি নতুন লিস্ট বানান, প্রশ্ন করবেন না। কিন্তু কেন? ওপর থেকে অর্ডার আছে, আবার করতে হবে। আমরা আপনাকে নতুন লিস্ট দেব, সেই মতো করবেন। না না, এটা তো জালিয়াতি। আপনাদের কথায় আমি রেজাল্টটাকে পাল্টে ফেলবো? এই লিস্টটা যোগ্যতার বিচারে সেই টিচারদের লিস্ট যারা আমাদের বাচ্চাদের পড়াবে। আপনার প্রবচন শুনতে বসিনি আমরা। আমরা চাই আমাদের মতো করে আপনি লিস্ট বানান এবং তাতে সাইন করুন, ব্যাস। আর যদি না করি? তাহলে দেখুন, আপনার ঘর সংসার আছে, আপনার স্ত্রী টিচার, আপনার বৌমাও টিচার। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আপনি উপর থেকে আসা অর্ডারকে মানতে অস্বীকার করছেন। আপনি অনেক সুবিধে পান, আপনার গ্র্যাচুইটি আটকে যেতে পারে, আপনার ট্রান্সফার কোনো অচেনা জায়গাতে করে দিল হয়তো, সেটাও অবস্থা বুঝে, নিয়ম কানুন মেনে। আপনি কেন আপনার জীবনে শুধু শুধু বিপদ ডেকে আনছেন? আপনি কি তাহলে সৎপথে চলবেন, নাকি আমাদের সাথে থাকবেন? তার মানে অথরাইজ বডি থেকে রিক্রুটমেন্টগুলো বের করে এডুকেশন মিনিস্ট্রিতে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা হয়েছে, সেটা ওই দুর্নীতি বাস্তবায়িত করার জন্যই হয়েছে। আপনি যা ভাবতে চাইছেন ভাবুন, আপনার ব্যাপার। কিন্তু করবার জন্য আপনার কাছে একটাই রাস্তা আছে,
লিস্টটা বদলান আর সই করুন। এখন কেউ শুধু শুধু নিজের পরিবারকে হয়রানি করে? না না, আপনার এই সততা আর আদর্শের মালা জপে সত্যি কোনো লাভ হবে কি আপনার? দেখুন, যে কোনো টিচারই আসুক না কেন, বাচ্চাদের পড়াবে তো একই জিনিস, তাতে বাচ্চাদের জীবনে খুব একটা তফাৎ হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি এই কথাটা মানতে অস্বীকার করেন, তবে আপনার জীবনটা বদলে যাবে। আপনার সুখী জীবনের এই যে সুন্দর বাগানটা আছে, ওটা তছনছ হয়ে মরুভূমি হতে খুব একটা সময় লাগবে না। আমি এসব মোটেই করতে চাইনি, কিন্তু আমি জানতাম যে এটা আনএথিক্যাল, আনফেয়ার, এটা একটা অন্যায়। স্যার, আপনি তো জানেন স্যার পলিটিক্যাল প্রেশারটা কি। আপনি এর বিরুদ্ধে কি করে, এর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। স্যার, প্লিজ প্লিজ ক্ষমা করে দিন। মিস্টার মোহন, আপনি আদালতে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। আপনি অরিজিনাল লিস্ট অর্থাৎ এই লিস্টটাকে ফেক হওয়ার দাবি করছেন। এই পুরো ষড়যন্ত্রের ব্যাপারে আপনি শুরু থেকে সব জানতেন, আর তারপর আপনি নিজেও এই ষড়যন্ত্রে সামিল ছিলেন। আপনার কি মনে হয়েছিল মিস্টার মোহন যে এই বি লিস্ট, ফেক লিস্ট, যেটাকে আপনি জেনুইন হওয়ার দাবি করে যাচ্ছেন শুরু থেকে, এটা আমাদের নজর থেকে এড়িয়ে যাবে? আপনার লজ্জা হওয়া উচিত মিস্টার মোহন, আর সবাই যারা এর সঙ্গে জড়িত, আপনারা সবাই মিলে একটা জঘন্য অপরাধ করেছেন। আর মিস্টার মোহন, এই হচ্ছে সমস্ত জেলার ভ্যাকেন্সি লিস্ট। বিজ্ঞাপনের সমস্ত জেলার ভ্যাকেন্সি লিস্ট পরিষ্কার করে বলা আছে। আর আপনার প্রভুরা এবং সমস্ত চক্রান্তকারীরা মিলে নিজের মনের মতো সেই সংখ্যাটাই পাল্টে দিয়েছেন। আপনাকে আরো কিছু দেখাচ্ছি। এই দেখুন, ডিস্ট্রিক্ট 1 নাম্বার অফ ভ্যাকেন্সিজ 161, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস মাত্র 96। ডিস্ট্রিক্ট 2 নাম্বার অফ ভ্যাকেন্সিজ 210, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস মাত্র 171। ডিস্ট্রিক্ট 3 নাম্বার অফ ভ্যাকেন্সিজ 292, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস 335। আর ডিস্ট্রিক্ট 4 নাম্বার অফ ভ্যাকেন্সিজ মাত্র 60, কিন্তু নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস 312। মিস্টার মোহন, এই ডিস্ট্রিক্ট 4 শ্রী বি এন সিনের ভাইপো শ্রী রামকুমার সিনের কনস্টিটিউয়েন্সি। আই মিন, উনি তো এখানকারই সাংসদ, তাই না? Am I right, Mr. Mohan, or not? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই দেখুন, ডিস্ট্রিক্ট 1 নাম্বার অফ ভ্যাকেন্সিজ 161, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস মাত্র 96। ডিস্ট্রিক্ট 2 নাম্বার অফ ভ্যাকেন্সিজ 210, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস মাত্র 171। ডিস্ট্রিক্ট 3 নাম্বার অফ ভ্যাকেন্সিজ 292, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস 335। আর ডিস্ট্রিক্ট 4 নাম্বার অফ ভ্যাকেন্সিজ মাত্র 60, কিন্তু নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস 312। মিস্টার মোহন, এই ডিস্ট্রিক্ট 4 শ্রী বি এন সিনের ভাইপো শ্রী রামকুমার সিনের কনস্টিটিউয়েন্সি। আই মিন, উনি তো এখানকারই সাংসদ, তাই না? Am I right, Mr. Mohan, or not? হ্যালো রাকেশ, কাজটা হয়েছে? হ্যাঁ স্যার, বেশিরভাগ ডিস্ট্রিক্ট কমিটির সদস্য রাজি হয়েছেন। গুড। এবার একটা নতুন লিস্ট বানাও আর সেটাকে এই মাসে রিলিজ করো। বেশি দেরি করা ঠিক হবে না। হ্যাঁ স্যার। আর ওই অরিজিনাল লিস্টটা কোথায়? ওটা আমি আলমারি থেকে বের করে রেখেছি, আমার কাছেই আছে। গুড। আর ওটাকে আমাদের প্রয়োজন নেই, তাড়াতাড়ি শেষ করো। মিস্টার মোহন, আমি আপনাকে বলছি যে আসলে হয়েছিলটা কি। আসলে আপনার সঙ্গে সরকারের মনোমালিন্য হয়েছিল।
কেননা ভিজিলেন্স ডিপার্টমেন্ট যে দুর্নীতির অভিযোগ করেছিল আপনার ওপর, তাতে সরকার আপনাকে সাহায্য করেনি। দুধের ওপর থেকে মাছের মতো আপনাকে তুলে ফেলে দেওয়া হয়েছে মিস্টার মোহন। তারপর আপনি ভাবলেন যে কি করা যায়। তারপর আপনার কাছে যে অরিজিনাল এই লিস্টটা পড়েছিল, আপনি সেটাকে কোর্টে পেশ করলেন মিথ্যে প্রমাণ করবার জন্য এবং সরকারের ওপর যাতে বদলা নিতে পারেন আপনি। আমি সত্যিটাকে সামনে আনতে না চেয়েছিলাম। মিস্টার মোহন, আপনি সত্যিটাকে লুকোতে চেয়েছিলেন। আপনি নিজের কুকর্ম ঢাকতে আর নিজেকে বাঁচাতে চেয়েছিলেন মিস্টার মোহন। আপনি জনতার হয়ে লড়বার জন্য কোনো হুইসেল ব্লোয়ার নন মিস্টার মোহন। আপনি যা করেছেন আপনার উদ্দেশ্যটাকে লুকোবার জন্য করেছেন। ফলটা কি হলো? আপনারও হাটে হাড়ি ভাঙলো আর আপনার সরকারেরও তাই। তদন্ত 2003 সালে শুরু হয় আর ইনভেস্টিগেশন এজেন্সি 2008 সাল পর্যন্ত চালিয়ে যায়। আর রাজ্যের প্রতিটা জেলায় স্ক্যামের সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রমাণ খুঁজতে থাকে। আর তারপর 2008 সালে একটি বিশেষ আদালতে চার্জশিট দাখিল করা হয়। ইওর অনার, আমরা তদন্তে জানতে পেরেছি যে এই সমস্ত চক্রান্তের সূত্রপাত উপর থেকে হয়েছিল। আই মিন শ্রী বিএন সেনির দপ্তর থেকেই। ওনারই ভাইপো শ্রী রামকুমার সেনী, ওনার পার্সোনাল কনসালটেন্ট, অফিস ইনচার্জ সহ প্রায় 40 জন আধিকারিকের বিরুদ্ধে আমরা আমাদের চার্জশিটে অভিযোগ নিয়ে এসেছি, যেগুলো অনেকটা এরকম: 120B ক্রিমিনাল কনস্পিরেসি, 420, 467, 468, Section 13, Subsection 2 with Section 13, Subsection 1. Prevention of Corruption Act under 1998. That's all, Your Honor. যে পদক্ষেপই নেওয়া হয়েছে তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র রাজ্যের মধ্যে শিক্ষা স্তরকে উন্নত করবার জন্য। আর আমার উপর যে অভিযোগ আনা হয়েছে সেটা আমার বিরোধী পক্ষের একটা বড় ষড়যন্ত্র ছিল আমার বিরুদ্ধে। তাই আমার আদালতের কাছে একটা আবেদন, যে কোনো সিদ্ধান্ত নেবার আগে আমার কথাগুলোকে যেন একটু মাথায় রাখা হয়। আদালত এই ব্যাপারে বিচার করবে। বিএন সেনী ও তার ভাইপো রামকুমার সেনীর সমর্থকরা এবং তাদের পার্টি কর্মীরা আদালতের পুরো চত্বর ঘিরে রেখেছে। পরিস্থিতি খুবই গম্ভীর হয়ে উঠেছে। পুলিশ কোয়ার্টার এবং লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে। এসব লোক বিএন সেনীর শাস্তির বিরোধিতা করছে, যাকে আজই একটা আদালতে বেশ কিছু উচ্চ আধিকারিকের সাথে রামকুমার সেনীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। শ্রী বিএন সাইনি, ওনার ভাইপো রামকুমার সাইনি আর ওনার পার্সোনাল কনসালটেন্ট শ্রী কমলেশ সিং, এই তিনজনের নিয়োজিত উকিলের বক্তব্য এটাই যে এই কেস দায়ের হওয়ার কারণে এই তিনজনের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। উকিলের এও বক্তব্য যে এনাদের এতটাই অসম্মান হয়েছে যে এনারা সমাজে মুখ দেখাতে পারছেন না। এই কেসের গভীরতা এর থেকেই আন্দাজ করা যায় যে এই ষড়যন্ত্রে রাজ্যের সব জেলাকেই কুক্ষিগত করা হয়েছিল। এই কেসের গুরুত্ব আরও বেড়ে যায় কেননা আমাদের সংবিধান ভারতের সমস্ত নাগরিককে রোজগারের সমান সুযোগের গ্যারেন্টি দিয়ে থাকে। তাদের এই কেসে চরমভাবে অবমাননা করা হয়েছে। বাকি রইল শ্রী রাকেশ মোহনের প্রসঙ্গ, যিনি নিজেকেই নিজে হুইসেল ব্লোয়ার বলছেন। সেই জন্য উনি সাজাটা কিছুটা লঘু করবার আবেদন করেছেন। আমি এখানে এটাই বলতে চাই যে পুরো শুনানি চলাকালীন এনার এটাই প্রয়াস ছিল যে এনার এই অপরাধের সঙ্গে কোনো যোগ নেই। প্রসিকিউশন বিয়ন্ড ডাউট এটা প্রমাণ করেছে যে মিস্টার রাকেশ মোহন সম্পূর্ণভাবে এই জালিয়াতির সঙ্গে যুক্ত, আর ইনি সেই জাল ফলাফলের লিস্ট রিলিজ করেছেন। এই কেস চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত এনার আসল আর নকল লিস্টের ব্যাপারে একটাই স্টেটমেন্ট ছিল। সেই কারণে এই আদালতের কাছে আর কোনো বিকল্প বাকি রইল না যে এনাকেও বাকি দোষীদের মতোই একই নজরে দেখা উচিত যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমি শ্রী বিএন সাইনি আর শ্রী রাকেশ মোহনকে
সেকশন 13 সাবসেকশন 2 প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছি। 120B read with section 418, 467, 471 read with section 13 subsection 2 of Prevention of Corruption Act অনুযায়ী 2 অপরাধীকেই 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। আমি শ্রী রামকুমার সাইনি, শ্রী ব্রিজেশ সাল্লাল, শ্রী কমলেশ সিংকে 122B read with section 418, 467, 471 read with section 418, 467, 471 of Prevention of Corruption Act অনুযায়ী 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। বিদ্যালয় হলো জ্ঞানের মন্দির, শিক্ষক হলেন জ্ঞানের সাগর, যারা বুদ্ধির বিকাশ ঘটান, ভবিষ্যতের ভিত তৈরি করেন। প্রায় 40 জনেরও বেশি লোককে রাজ্যের প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী আলাদা আলাদা সাজা শোনানো হয়। তাদের উকিল যখন দাবি করেন, বলেন নকল রেজাল্টের উপর সই করার কারণ হলো উপর মহলের চাপ আর পরিবারকে দেওয়া হুমকি, তখন মাননীয় বিচারপতি দারুণ এক সামঞ্জস্য বজায় রেখে রায় দেন। আদালতে পেশ করা উপযুক্ত প্রমাণ এটাই বলে যে দোষীদের জোর করা হয়েছে, সেই কারণে ওনাদের এমন পরিস্থিতির সামনে এসে দাঁড়াতে হয়েছে যখন মানুষের একদিকে কুয়ো আর অন্যদিকে খাদ। কিন্তু এক্ষেত্রে আমাদের ভুললে চলবে না যে এরা সবাই নিজের নিজের জেলাতে উচ্চ পর্যায়ে শিক্ষা অধিকারী। এরা খুব অভিজ্ঞ সরকারি অফিসার ছিলেন, যারা নির্ভয় এবং পক্ষপাতহীনভাবে নিজেদের কর্তব্য রাখতে যে কোনো মূল্যে সংবিধান রক্ষা করা উচিত ছিল। সংবিধানের প্রতি নিষ্ঠার পরীক্ষা সর্বদাই সামনে আসে। যদি একজন সরকারি কর্মচারী এই পরীক্ষাতে বিফল হয়, তাহলে তাকে তার পরিণাম ভুগতে হবে। এটা একটা ওয়ান অফ ইটস কাইন্ড কেস, যেখানে একজন প্রাক্তন মন্ত্রীকে একটা বিশেষ আদালত প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। আপাতত এই কেসে উচ্চ আদালতে আপিল করা হয়েছে আর তার রায় শোনানো এখনো বাকি রয়েছে। কিন্তু এই কেস থেকে সব থেকে ভালো যেই বিষয়টি সামনে এসেছে তা হলো যে ন্যায় বিচার হয়। অপরাধী কোনোদিনও পার পাবে না যদি প্রশাসন এবং বিচারালয় সতর্ক থাকে, কঠোর থাকে, নিরপেক্ষ থাকে, যেমনটা এই কেসে হয়েছে। এই রায় কতগুলি প্রশ্ন তুলে দিয়েছে, যেমন এই নকল লিস্ট দেখে অ্যাপয়েন্ট করা টিচারদের কি করা হবে, তাদের সরিয়ে কি নতুনদের ইন্টারভিউ নেওয়া হবে আর নতুন টিচার নিয়োগ হবে? তাহলে সরকারি চাকরিতে হওয়া অন্যান্য সিলেকশনগুলির কি হবে? তাতে কি কোনো স্ক্যাম নেই, কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ নেই? কবে এই রাজনৈতিক নেতারা দেশের উন্নতির ক্ষেত্রে নিজেদের নাক গলানো বন্ধ করবেন? এরা সেই সমস্ত নেতা যারা নির্বাচনে জিতে গদিতে বসেন আর যাদের আমরাই আমজনতা ভোট দিয়ে থাকি। এই কেসে সাজার বিষয়টি ছাড়াও আরও একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করে, সেটা হলো একজন নাগরিক হিসাবে আমাদের সবসময় সচেতন, বুদ্ধিমান আর নিজেদের বিশ্বাসে অটল থাকতে হবে যে আমরা কাকে প্রশাসনের গদিতে বসাতে চাই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে।